সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 2697টি কেন্দ্রে অংশ নিচ্ছেন 12,70,583 জন পরীক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাও রয়েছেন। এবার প্রথমবারের মতো 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে সব কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার এবং শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে দেশের যে কোনো কেন্দ্র পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। লিখিত পরীক্ষা চলবে আগামী 8 আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15 আগস্টের মধ্যে। সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা এবং কিছু এলাকায় গুড়ি গুড়ি বা মাঝারি বৃষ্টি হচ্ছে। জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে 29% কম বৃষ্টি হয়েছে। তবে জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে দেশে 1 থেকে 2টি বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার আবহাওয়ার 1 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। জুলাই মাসের আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশে 8 থেকে 9 দিন বজ্রপাত হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। সাভারের আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলিয়ারপুরে ল্যান্ডফিল পরিদর্শন শেষে এ তথ্য জানান। তিনি বলেন, চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে এবং তাদের 2028 সালের নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে এবং বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। প্রকল্পটি 25 বছর মেয়াদে পরিচালিত হবে। নভেম্বর 2028 সালের মধ্যে এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। 28 সাল। এটার কারণ হচ্ছে যেহেতু 3 বছর তারা লস করেছে, এই কারণে এই সময়টা তাদেরকে আমরা দিয়েছি। এখানে আমাদের সরকারের সুবিধা হচ্ছে এই পুরো ইনভেস্টমেন্টটাই তারা করছে, এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠকে 2 বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার মারা যান। বুধবার রাত 8:30টার দিকে নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 29 জুন ব্রাজিল জাপান ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ এবং তা মীমাংসার জন্য বুধবার হয় সালিশি বৈঠক। এক পর্যায়ে 2 বিএনপির নেতার উপর ধারালো অস্ত্র নিয়েও চড়াও হয় স্থানীয় কয়েক ব্যক্তি। গুরুতর আহত হয় নবোদয় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার। দুজনকেই প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যান আবুল বাশার। সাদ্দাম হাসপাতালে চিকিৎসাধীন। বিদ্যুৎ বিল সময়মতো পরিশোধ করলেই কি একজন গ্রাহক নিশ্চিত থাকতে পারেন, নাকি বিল পরিশোধের পরও থাকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা? রংপুরের পীরগঞ্জে এমন প্রশ্নই তুলেছেন অনেক গ্রাহক। নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, বিল পরিশোধের পরও লাইন কেটে দেওয়া, ভুতুরে বিল, মিটার রিডিংয়ে অসঙ্গতি এবং গ্রাহক হয়রানির অভিযোগে সমালোচনার মুখে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের 16ঘরিয়া গ্রাম। এখানেই বসবাস করতেন জাহাঙ্গীর আলম পাইকার, যিনি এলাকায় আসাদুল নামেই পরিচিত। পরিবারের দাবি, তার বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ ছিল
29 জুন। তবে নির্ধারিত সময়ের 4 দিন আগেই 25 জুন তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করেন। এরপর 26 জুন পল্লী বিদ্যুতের কর্মীরা সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন পল্লী বিদ্যুৎ গ্রাহক আসাদুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর শুধু একটি পরিবার নয়, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আর ক্ষোভ। দাবি করি কারেন্ট কাটি দিয়ে গেছে, নাগার পর ওই লোকটা বেড়ে স্টপ করলো। বিল দেওয়ার পরও লাইন কাটা কেন হলো, আমরা এটা সবারই বিচার চাই। তার সাথে একটু ধাক্কাধাক্কি ধস্তাধস্তি, এই লোক আসাদুল ব্রেন স্ট্রোক করে মারা গেছে। শুধু এই একটি ঘটনায় নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাহকদের অভিযোগ নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন করা যেন এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অনেকের দাবি বিল পরিশোধের রসিদ দেখানোর পরও তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। কেন আমার কারেন্ট বিল চুরি করে আমাদের টাইমে কারেন্ট বিল কাটে দেওয়া হলো, কারেন্ট বিল দেওয়ার পরেও। এই পল্লী বিদ্যুতের নিয়ম নীতি আইন নীতি কী সেটা তো আমার জানা নাই, আমি ওদের কাছ থেকে আমি জানতে চাই। ভুতুড়ে বিল, মিটার রিডিংয়ে গড়মিল তো রয়েছেই, পাশাপাশি বিল সংশোধনের জন্য দিনের পর দিন অফিসে ঘুরেও প্রতিকার মিলছে না বলে দাবি ভুক্তভোগীদের। যেখানে 3 মাস বিদ্যুৎ বিল বকেয়া রাখা যায় না, আমারই আর একটা সেচের মিটারে 2 মাসের বিদ্যুৎ বিল বাকি যা কেটে দিয়ে আসছে, সেখানে কি করে 6 বছর পরে আমার এই মিটারের বিদ্যুৎ বিল দেখায়? 6 বছর হলে আমার মিটারই নাই, 6 বছর পরে কি করে বিদ্যুৎ বিল আসলো? এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের পীরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রবিউল আলম ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। এমনকি বিষয়টি ম্যানেজ করার চেষ্টাও করেন তিনি। বিদ্যুৎ মানুষের নিত্য প্রয়োজনীয় একটি মৌলিক সেবা, কিন্তু সেই সেবা নিয়েই যখন একের পর এক অভিযোগ সামনে আসে, তখন গ্রাহকদের আস্থায় তৈরি হয় বড় ধরনের সংকট। সাম্প্রতিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা এবং গ্রাহক হয়রানি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। 2025-2026 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় উন্নয়নের ছোঁয়া লেগেছে ভোলার চরফ্যাশন উপজেলার 21টি ইউনিয়নের গ্রামীণ জনপদে। দীর্ঘদিনের অবহেলিত কাঁচা রাস্তা এখন বদলে যাচ্ছে নতুন রূপে। আরও জানাচ্ছেন প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার। চরফ্যাশন উপজেলার 21টি ইউনিয়নে প্রকল্প অনুযায়ী কাঁচা রাস্তা মেরামতের কথা থাকলেও অনেক এলাকায় করা হচ্ছে ইটের সলিং। এতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। এলাকাবাসী বলছেন, আগে হাঁটু সমান কাদা মারিয়ে চলাচল ছিল এক ধরনের যুদ্ধ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। পাশাপাশি রোগীদেরও ছিল চরম দুর্ভোগ। এখন সেই কষ্ট অনেকটাই কমেছে। আগে যখন কাঁচা ছিল তখন আমরা সাইকেল, জুতা, মানে প্যান্টে কাদা লাগতো, আসতে পারতাম না ঠিক মতো। এই থালার ভিতরে ব্যাঙ্গারি বা যে কোনো রিক্সা আনলে মনে করেন 4-5 জন ঠেললে আমরা হাসপাতাল নিতে হইতো। অনেক কষ্টে আমরা দীর্ঘদিন এই জীবনযাপন করছি রাস্তা দিয়ে। কাঁচা রাস্তা থাকতে আমাদের হাঁটাচলা করতে কষ্ট হইতো, এখন ইট বসানো একটু হাঁটাচলা করতে সুবিধা হয় আমাদের। রাস্তাটা ফাঁকা হয়েছে, আমরা জুতা পরে আসতে পারি এবং সাইকেল দিয়ে আসতে পারি, আমাদের প্যান্টের কাদা লাগে না। 21টি ইউনিয়নে সোলিংয়ের রাস্তা খুব সুন্দরভাবে হয়েছে, এতে যে গ্রামীণ অবকাঠামো উন্নত হয়েছে। গ্রামের লোকজন যাতে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, যাতায়াত করতে পারে, এই জন্য আমরা কাজের গুণগত মান অক্ষুণ্ণ রেখে আমরা এই কাজগুলি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রকল্প বাস্তবায়নে তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, ইটের সলিং করায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্তুষ্টি দেখা গেছে। এলাকাবাসী আছেন, তারা বিষয়টা খুব পজিটিভলি নিয়েছেন এবং তারা আমাদেরকে উৎসাহিত করছেন, আমাদের তত্ত্বাবধান করছেন। আশা করছি যে আমাদের যে এই যে প্রজেক্টগুলো আছে আমরা সুন্দরভাবে এগুলো বাস্তবায়ন করতে পারবো। সম্মিলিত উদ্যোগ ও সঠিক তদারকির মাধ্যমে বদলে যাচ্ছে চরফ্যাশনের গ্রামীণ অবকাঠামো। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বদলে যাচ্ছে চরফ্যাশনের গ্রামীণ জনপদ। শাহাবুদ্দিন হাওলাদার, মাই টিভি নিউজ, চরফ্যাশন। সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা।
সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়। দর্শক, এই মুহূর্তে বেইলি রোড সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি না, ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে। এইচএসসি পরীক্ষা, যেটি এসএসসি ও সমমানের পরীক্ষা, সেটি 10টায় শুরু হওয়ার কথা, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং যেটি নির্দেশনা ছিল, যারা স্টুডেন্ট রয়েছেন বা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে আধা ঘন্টার পূর্বেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সেই নির্দেশনা মোতাবেকই আজকে কিন্তু আমরা হলে প্রবেশ করতে দেখেছি শিক্ষার্থীদের। তবে জানেন যে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে, কিছু কিছু শিক্ষার্থী একটু সময় একটু পরে হয়তো তারা কেন্দ্রে ঢুকেছেন। তবে সেক্ষেত্রে কোনো ধরনের আমরা কলেজগুলোতে বাধা দিতে দেখিনি, বিকজ যেটি বলেছি একটু বৃষ্টি হয়েছিল সকালে, সেই বৃষ্টির কারণে অনেকেই হয়তো আটকা পড়েছিলেন, সে কারণে কিছুটা ছাড় আসলে এই হল কর্তৃপক্ষ দিয়েছেন। সেখানে আমরা দেখেছি যে 30 মিনিটের নির্ধারিত 30 মিনিটের পূর্বে হলে প্রবেশ করার কথা ছিল, সেই বাধ্যবাধকতা সেখানে ছিল না। অল্প সময় আগেও কিন্তু অনেকে হলে প্রবেশ করতে দেখা গেছে, সেটি বাধা দেওয়া হয়নি। আমি একটু জানিয়ে রেখেছি, এবারের এইচএসসি সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট 12,70,583 জন শিক্ষার্থী, যা যেটি গত বছরের তুলনায় 19,000-এর বেশি। এবং এটি 9টি যে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে, সেই 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং আরও যে 2টি শিক্ষা বোর্ড রয়েছে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড, সেই যদি আলাদা বলতে যাই, যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এই 10,69,714 জন শিক্ষার্থী এবার অংশ নিচ্ছেন এই পরীক্ষায়। এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড যে 2টি বোর্ড রয়েছে, সেখানে 2,08,69 জন পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থী। এবার কিন্তু বাংলা প্রথম পত্র মাধ্যমে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে এবং সেটি চলছে পরীক্ষা। সারা দেশে যে কেন্দ্রগুলো রয়েছে, 2,997টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এই ঝুঁকিপূর্ণ কিন্তু কেন্দ্র বলা হচ্ছে 145টি, আর সেই এই ঝুঁকিপূর্ণ 145টির মধ্যে 40টি ঢাকায়। পরীক্ষা যে সুষ্ঠুভাবে আয়োজন করা, এই বিষয়ে কিন্তু বিশেষ করে নকল প্রতিরোধ এবং পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 35 দফার নির্দেশনা জারি রয়েছে। সেখানে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ এবং ক্যালকুলেটর ব্যবহারের যে নিয়ম, সেটি দেওয়া হয়েছে। শৌচাগারের যে তল্লাশি, সেগুলোও কিন্তু আসলে এই 35টি যে নির্দেশনা রয়েছে শিক্ষা কর্তৃপক্ষের, সেটি রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য কিন্তু সরকার অনেক পদক্ষেপই দিয়েছে, যেটি বলেছে 35 দফা নির্দেশনা রয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রী গতকালকে কিন্তু বলেছেন নকল প্রতিরোধে তাদের যে ব্যবস্থা, সেটি সবসময় বলবৎ থাকবে। এবং কোনো পরীক্ষা কেন্দ্রে যদি নকলের ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু শুধু পরীক্ষার্থী নয়, যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যে পরীক্ষার্থী পড়েন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা বা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তিনি কালকে বলেছেন। সব নিয়ে আসলে পরীক্ষা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। এবং এই পরীক্ষা আজকে থেকে যে শুরু হলো, সেই পরীক্ষা এই লিখিত যে পরীক্ষা এইচএসসি, সেটি আসলে আগামী 8 আগস্ট পর্যন্ত সেই লিখিত পরীক্ষা হবে। এরপরেই আসলে ব্যবহারিক পরীক্ষা হবে। আজকে যেটি বলেছি, বাংলা প্রথম পত্র থেকে শুরু হয়েছে পরীক্ষা। এবং এখন পর্যন্ত আমরা যারা বাইরে অপেক্ষা করছেন শিক্ষার্থীদের অভিভাবক, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই পরীক্ষা, প্রথম দিনে যে পরীক্ষা, সেটি সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে আসতে পেরেছেন শিক্ষার্থীরা। এবং এখন পর্যন্ত যদিও পরীক্ষা শেষ হয়নি, পরীক্ষার্থীদের যে কেমন প্রশ্ন হয়েছে, সেই অভিব্যক্তি আমরা কিন্তু এখনও নিতে পারিনি। তবে অভিভাবকরা বলছেন তাদের শিক্ষার্থীরা যথেষ্ট সময় পেয়েছেন, তাদের সন্তানরা যথেষ্ট সময় পেয়েছেন এই পরীক্ষার জন্য, এবং তাদের ভালো ফলাফল আশাও তারা করছেন পরীক্ষার। তো এই ছিল আমার কাছে এখানে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেইলি রোড সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী SM আরিফ। চট্টগ্রামে শুরু হয়েছে 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 99,688 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে 114টি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। শিক্ষা বোর্ড সূত্র জানায়, 283টি কলেজের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে 26টি, জেলার উপজেলাগুলোতে 68টি এবং কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাকি কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে প্রায় 2.5 কিলোমিটার খাল পুনর্খনন করা হয়েছে। এতে উপকৃত হয়েছেন হাজারো কৃষক ও স্থানীয় গ্রামবাসী। শুধু খাল খননই নয়, খালের দুই পারে নির্মাণ করা হয়েছে মাটির রাস্তা, রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ এবং যাতায়াতের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে 3টি কাঠের সেতু। প্রতিনিধি সাজিব শিকদারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর লঞ্চঘাট থেকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাছের ঘের হয়ে প্রায় 2.5 কিলোমিটার খাল খনন ও পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ বরাদ্দে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করে। খালটি পুনঃখননের ফলে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা দূর হয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি জমিতে সেচ ও ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন কৃষকরা। বলকরণ যাইব, মাছটা ধরতে পারবো, নৌকা যাইতে পারবো, ট্রলার দিতে পারবো। পানি ছিল না, এখন পানি থাকে, গোসল করতে পারি। কৃষকের অনেক উপকার হয়, পানি ওঠে বিল আবার নামতে পারি। আমার একটু খাল কারণে আরো সুবিধা যে ট্রলার দিতে পারে, গোসল মাছল করতে পারে। এছাড়া খালের দুই পারে নির্মাণ করা হয়েছে মাটির রাস্তা, রোপণ করা হয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছ। গ্রামবাসীর চলাচলের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে 3টি কাঠের সেতু। স্থানীয়দের মতে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সহজ যাতায়াত এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই খাল। দুই পাশে সুন্দর করে অনেকগুলো গাছ লাগাই দিছে, আর দেখতেও সুন্দর। দেখতে এটা হলে যাতায়াত আমাকে দেখতে ডক লাগে, ভালো লাগে। মাননীয় তারেক রহমানের সহযোগিতায়, মিয়া নুরুদ্দিন আহমেদ উপদৃশ্য হুইপ মহোদয়ের সহযোগিতায় আমরা এই খাল খনন করি। আমার বিএনপি সরকারকে ধন্যবাদ, আমাদের এমপি মিয়া নুরুদ্দিন অপু সাহেবকে ধন্যবাদ। খাল খনন ও পুনঃখনন প্রকল্পটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। শরীয়তপুরের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সদস্য হচ্ছে আমার পরিবার। আমি আমার পরিবারের কাছে নির্বাচনী কোনো প্রতিশ্রুতি দেই নাই। আমি বলেছি আমার সমস্যা, পরিবারের প্রত্যেকটা সমস্যা আমরা ইনশাল্লাহ এক এক করে সমাধান করব। স্থানীয়দের প্রত্যাশা, খালটি নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে এর সুফল দীর্ঘদিন ভোগ করতে পারবেন কৃষক ও সাধারণ মানুষ। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ছিলেন তারাও সবসময় এই খালটি সুষ্ঠু সুন্দরভাবে যাতে খনন হয়, এলাকার লোক উপকৃত হয়, এজন্য তারা সব সময় তদারকি করেছেন। সেই সংলগ্ন যেসব কৃষি ফসলি জমিগুলো আছে সেগুলোতে চাষাবাদ আরো সুসংহত হবে, এই আমাদের প্রত্যাশা, এবং আমরা সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। মেহেরপুরের কসবা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 3 মাদক সেবীকে 3 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতরাত 12:30টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন। মেহেরপুর জেলার কসবা গ্রামের মাদক সেবন করছিল প্রতিবেশী গ্রাম চুয়াডাঙ্গার হাপানিয়ার 3 যুবক। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গ্রামের লোকজনের প্রতিরোধের মুখে কার্যত আটকে পড়ে যায় মাদক সেবীরা। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে 3 পুড়িয়া গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে দোষী সাব্যস্ত করে 3 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা 1500 কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র্যাব 6। বুধবার বিকেলে উপজেলার মহিষকুড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় জেলি পুশ করার সরঞ্জাম ও তরল জেলিও জব্দ করা হয়। অভিযানে র্যাব 6, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পার্বতীপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে 3টি হুইলচেয়ার, 6টি চশমা, 8টি শ্রবণ যন্ত্র ছাড়াও 2 জনকে ওষুধ সরবরাহ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ইনার হুইল ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আমিন ফারজানা শাম্মী। এ সময় তিনি সংগঠনের গত 1 বছরের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। পরে 2026-2027 সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে আনুষ্ঠানিক কলার হ্যান্ডওভারের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি ফাতেমা জোহরার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে সারা দেশব্যাপী অংশ হিসেবে নওগাঁয় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারের নওগাঁ পৌর তারেক জিয়ার প্রজন্ম দলের আয়োজনে এ বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ পৌর তারেক জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক মিলন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বান্দরবানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বান্দরবানের লামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান 300 আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি। বিশেষ অতিথি সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, এ সময় অসহায় ও দুস্থ মানুষের প্রতি সরকারের আন্তরিকতার প্রতিফলন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীর তীরবর্তী বন্যা ও ভাঙন কবলিত পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানির কুটি ও মুরিয়ার ঘাট এলাকায় বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম. খোদাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন মোফাক্খারুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী ফিরোজ করির, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান। শিশুদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে মানসম্মত শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে প্রেস্টন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সম্মেলন ও গ্র্যাজুয়েশন সেরেমনি 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সনদ প্রদান করা হয় এবং তারা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এ সময় বিদ্যালয়ের চেয়ারম্যান ইশরাত জাহান, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মসরুর উদ্দিন আনোয়ার সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলসিটিতে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 4টায় উপজেলার চায়না মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজভী আহমেদ সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার ইউএনও মিস শেগুপ্তা মেহনাজ। এ সময় নলসিটি থানার ওসি তহিদুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 2025-2026 অর্থবছরের খরিফ 2 মৌসুমে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় উপজেলার 1944 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপসি, রোপা, আমন ধানের বীজ, হাইব্রিড মরিচ ও সবজির বীজ, ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা, রাসায়নিক সার এবং বালাইনাশক বিতরণ করা হয়। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে। আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত সভায়
পল ফ্রস্ট বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বৃদ্ধি করাই এ সফরের মূল উদ্দেশ্য। তিনি ব্যবসা সহজীকরণ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। As Paul hinted at, the several gentlemen who recommended that we not focus on গাজীপুরের টঙ্গীতে ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর প্রতিবাদ সাংবাদিক সম্মেলন করেছে ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন। গোপালপুর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠান বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরিত্যক্ত মাল বিক্রির সিদ্ধান্ত নিতে অনুরোধ জানানো হয়, কিন্তু স্বার্থান্বেষী মহল এই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রকৃত সত্য উদ্ঘাটনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন। স্বচ্ছ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। ভিডিওতে যদি কারো বিরুদ্ধে আইন বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে মিথ্যা তথ্য, গুজব ছড়িয়ে নির্দোষ ব্যক্তিদের সম্মানহানির চেষ্টাকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ